পৃথিবীতে এমন কোনো বাবা মা পাওয়া যাবে না যে বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে না। সন্তানের মঙ্গলের জন্য তারা সবকিছু করতে পারে। আজকে আমরা এমন একজন বাবার গল্প শুনবো যে তার মেয়ের সম্মানের জন্য সামান্য এক ডাস্টবিনের খোঁজ করতে 7 লক্ষ টাকা পুলিশকে দিতে রাজি হয়। কিন্তু ওই ডাস্টবিনের মূল্য তো বড়জোর হলেও 500 টাকা হবে। তাহলে রহস্যটা কোথায়? আর ওই ডাস্টবিনের সাথে তার মেয়ের সম্পর্ক কোথায়? মুভির বাবা চরিত্রে অভিনয় করেছে বিজয় সেতুপতি স্যার। আর এই নামটা বর্তমান সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির খুবই ভারী একটা নাম। অনেক হিট সিনেমা তার ঝুলিতে। তবে এই সিনেমা সেতুপতির লাইভের সেরা সিনেমা বলে আমার মনে হয়। মুভির শেষে আপনারাও আপনাদের মতামত কমেন্টে দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিজয় সেতুপতি কি মহারাজাকে। মহারাজা অন্যের দোকানে নাপিতের কাজ করে। মহারাজার একটি বাজে অভ্যাস হলো সে ঘন ছুটি নেয়। আজকেও বইয়ের কথা বলে মালিকের কাছে ছুটি চাচ্ছে, কিন্তু দোকান মালিক মহারাজাকে ছুটি না দিয়ে উল্টো বলে যায়, আজকে যতগুলো কাস্টমার আসবে সবগুলার চুল তুই কাটবি। এরপর আমরা দেখি মহারাজা একটা দোকান থেকে টেডি বিয়ার নিয়ে রাস্তার উপরে থাকা তার বউকে দেখাচ্ছে, কিন্তু তার বউ ইশারায় বলে এগুলো পছন্দ হয়নি, অন্যগুলো দেখাও। মহারাজা তখন অন্য একটা টেডি বিয়ার নিয়ে তার বউকে দেখায়। তখন মহারাজার বউ ইশারায় তাকে ওটা কিনতে বলে। মহারাজা দোকানদারের সাথে কথা বলছে, তখনই একটা ট্রাক এসে মহারাজার বউ আর মেয়ের উপর দিয়ে চালিয়ে দেয়। চারপাশ থেকে অনেক মানুষজন ছুটে আসে আর আমরা মহারাজাকে দেখি তার চোখ দিয়ে পানির বন্যা বয়ে চলছে। তারপর সিন চলে যায় অনেকগুলো বছর পরে। এখানে আমাদেরকে জ্যোতির সাথে পরিচয় করানো হয়। জ্যোতি 10ম শ্রেণীতে পড়ালেখা করে, অথচ তার পড়ালেখায় কোনো মনোযোগ নাই। জ্যোতির খেলাধুলা ভালো লাগে, তাই স্কুলের কোনো টিচার জ্যোতিকে পছন্দ করে না। তবে জ্যোতির সাথে স্কুলের পিটি ম্যাম আসিফার অনেক ভালো সম্পর্ক, একেবারে বন্ধুর মতন। তাই তো আসিফা জ্যোতিকে 100 মিটার রেসের জন্য ট্রেনিং করাচ্ছে। তবে তোমরা জেনে অবাক হবে যে জ্যোতির বাবা হলো মহারাজা। তবে কি ওই অ্যাক্সিডেন্টে জ্যোতি মারা যায়নি? তখন আমাদেরকে লক্ষ্মীর সাথে পরিচয় করানো হয়, একটা পুরনো ময়লা ফেলার ডাস্টবিন। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন নাকি ওই ডাস্টবিন জ্যোতির উপরে পড়েছিল, যার ফলে জ্যোতির বড় কোনো ক্ষতি হয়নি। তাই তো জ্যোতি আর তার বাবা প্রতি শুক্রবার লক্ষ্মীকে পরিষ্কার করে আর তার সাথে তিলকও লাগায়। মহারাজার এখন নিজের একটা সেলুন হয়েছে, তবে তার একটা সমস্যা হলো যে সে কারোর সাথে বেশি কথা বলে না। মাসে একদিন মেয়েকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে যায়। তাছাড়া বাড়ি থেকে দোকান আর দোকান থেকে বাড়ি। আর মেয়ে তো সারাদিন স্কুলে খেলাধুলা করেই সময় পার করছে। একদিন স্কুলের প্রতিষ্ঠাতা মহারাজাকে স্কুলে ডেকে পাঠায়। জ্যোতিদের স্কুলে একজন কালেক্টর অফিসার আসছিল ভিজিটিং এর জন্য। জ্যোতি নাকি ওই অফিসারের ওয়েলকাম ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়েছিল, যার ফলে স্কুল মালিক জ্যোতিকে টিসি দিতে চায়। আর সেই সাথে মহারাজাকেও অনেকগুলো কথা শোনায়। তখন ওই রুমে আসিফা ম্যাম একটা ছেলেকে নিয়ে আসে আর ফোনে একটা ভিডিও দেখায়। তখন স্কুল মালিক বুঝতে পারে দোষ জ্যোতির নয়, ওই ছেলেটার। স্কুল মালিক তখন ওই ছেলের বাবাকে নিয়ে আসতে বলে আর সবাইকে চলে যেতে বলে। মহারাজা তখন বলে, আমি আগেই বলেছিলাম যে আমার মেয়ে কোনো দোষ করেনি, বিনা দোষে আপনি ওকে বকা দিয়েছেন, মাফ চান আমার মেয়ের কাছে। মালিক তখন বলে, আমি মাফ চাইবো তোর মেয়ের কাছে? তুই জানিস আমি কে? বাইরে থেকে তখন সিকিউরিটি গার্ড আসে আর মহারাজাকে টেনে বাইরে নিতে চায়। মহারাজা তখন মোটা একটা স্টিলের পাইপ শক্ত করে আঁকড়ে ধরে আর তার মেয়ের কাছে মাফ চাইতে বলে। এদিকে গার্ডদের টানাটানিতে স্টিলের পাইপ বাঁকা হয়ে গেছে। পাইপ যেখানে জোড়া লাগানো ছিল সেখানে ফাটল ধরে গেছে। জ্যোতি তখন স্কুল মালিকের কাছে গিয়ে বলে, আপনি মাফ চান, নয়তো আমার বাবা কখনো ছাড়বে না। মালিক সাহেব তখন কোনো উপায় না পেয়ে জ্যোতির কাছে মাফ চায় আর মহারাজা তখন শান্ত হয় আর জ্যোতিকে নিয়ে বাসায় চলে যায়। 1 সপ্তাহের জন্য জ্যোতি শহরে যাচ্ছে স্পোর্টস ক্যাম্পে অংশগ্রহণের জন্য। তাই জ্যোতি তার বাবাকে বলতেছে সময় মতো খাইবা আর দরজা বন্ধ করে ঘুমাবা আর লক্ষ্মীকে পরিষ্কার করবা, আমি ভিডিও কল করে চেক করব কিন্তু। এরপর আমরা একটা হাট্টা কাটা দানবকে দেখতে পাই। দানব তার নষ্ট গাড়ি ঠিক করতে দিয়েছিল, আর যে তার গাড়ি ঠিক করেছে ওই মেগার নাকি তার ফেভারিট চশমা চুরি করেছে। তাই গ্যারেজের ম্যানেজারকে মারধর করছে। ম্যানেজার তখন একজনকে দেখিয়ে বলে, স্যার গাড়ি ও ঠিক করেছে, ও হয়তো আপনার চশমা নিয়েছে। দানব তখন ওই লোকটাকেও অনেক মারে আর হুমকি দিয়ে যায় যে কাল সকালের মধ্যে চশমা ফিরিয়ে না দিলে পুরা গ্যারেজ আগুন লাগিয়ে দেব। এরপর আমরা মহারাজাকে দেখতে পাই একটা পুলিশ স্টেশনে। গতরাতে নাকি মহারাজার বাড়িতে চুরি হয়েছে, তাই এফআইআর করতে এসেছে। পুলিশ তখন মহারাজার কাছে পুরো কাহিনীটা জানতে চায়। মহারাজা তখন বলে, আমি প্রতিদিনের মতোই কাজ শেষ করে বাড়িতে যাই। যখন আমি বাড়ির লাইট জ্বালিয়ে কাপড় চেঞ্জ করতে যাব তখন একজন এসে আমাকে পেছন থেকে মুখ ছাপিয়ে ধরে। তারা 3 জন ছিল আর সবাই মুখোশ পরা ছিল। একজন এসে খিচকে আমার মাথায় বাড়ি মারে আর আমি বেহুশ হয়ে সেখানেই পড়ে যাই। জ্ঞান ফিরে দেখি তারা লক্ষ্মীকে নিয়ে গেছে। পুলিশ তখন বলে, কত তোলা ছিল? মহারাজা বলে, গহনা নয়। পুলিশ বলে, তো কে, তোর বউ? মহারাজা তখন হাত দিয়ে ইশারা করে, কিন্তু পুলিশ তা বুঝতে পারে না। মহারাজা তখন ফোন থেকে লক্ষ্মীর ছবি দেখায়, যা দেখে পুলিশ তো পুরাই আগুন। মারতে মারতে মহারাজাকে বাইরে
বাইরে যেতে বলে। মহারাজা তখন থানার একটা লোহা আঁকড়ে ধরে আর পুলিশকে লক্ষ্মীকে খুঁজে বের করতে বলে। তখন অনেকগুলো পুলিশ মহারাজাকে বাইরে বের করতে চায় কিন্তু পারে না। উল্টো থানার সমস্ত ফাইল উপরে থাকা র্যাক ভেঙে নিচে পড়ে। একটু পর থানার ইন্সপেক্টর চলে আসে। মহারাজা তখন ইন্সপেক্টরকেও তার সাথে ঘটে যাওয়া কাহিনী খুলে বলে। ইন্সপেক্টর তখন কিছু টাকা দিয়ে বলে, আজকাল মার্ডারারদের শাস্তি হয় না, আর তুমি আসছো ময়লার ডিব্বা খুঁজতে, এই টাকা দিয়ে নতুন একটা কিনে নিও। মহারাজা তখন বলে, আমার লক্ষ্মীকেই লাগবে, ও আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। আমার মেয়ে ক্যাম্প থেকে এসে লক্ষ্মীকে না পেলে পাগল হয়ে যাবে। যে কোনো মূল্যে আপনি লক্ষ্মীকে খুঁজে দেন। পুলিশ তখন বলে, আমার বিশ্বাস হয় এমন কিছু বলো, তুমি কি দেখলে চোরদের চিনতে পারবে? মহারাজা তখন বলে, আমাকে যেই লোক মুখ ছাপিয়ে ধরেছিল তার পিঠে মনে হয় কান লাগানো ছিল। এসব কথা শুনে সব পুলিশ মিলে মহারাজাকে চ্যাংদোলা করে থানার বাইরে ফেলে যায়। কিন্তু নাসরবান্দা মহারাজা একটু পর আবারও থানায় আসে আর ইন্সপেক্টরকে 40,000 টাকা দিয়ে বলে, এই টাকাটা অ্যাডভান্স দিলাম, লক্ষ্মীকে খুঁজে বের করতে পারলে 5 লক্ষ টাকা দেব। এরপর আমরা দেখি পুলিশ মহারাজার বাড়িতে তল্লাশি করছে, আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তারা কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। পুলিশদের সন্দেহ এবার মহারাজার দিকেই, কেননা সামান্য ডাস্টবিনের জন্য 5 লক্ষ টাকা। পুলিশ মহারাজাকে বলে যে ডাস্টবিনের মধ্যে কিছু ছিল নাকি। মহারাজা তখন বলে, কিচ্ছু ছিল না, আপনি শুধু লক্ষ্মীকে খুঁজে দেন, আমি 5 লক্ষ না 7 লক্ষ টাকা দেব। এরপর আমরা সেলভামকে দেখতে পাই। রাতের আধারে ডাকাতি করাই তার পেশা। মা মেয়েকে জিম্মি করে যত টাকা পয়সা সোনা গয়না ছিল সব একটা ব্যাগে তুলেছে। ওই মহিলা তখন বলে, আমাদের যা আছে সব নিয়ে নাও, তবু আমাদেরকে ছেড়ে দাও। সেলভামের পার্টনার ওই মহিলার মেয়ের দিকে তাকিয়ে বলে, আর কিছু নেই তোর কাছে? এরপর মায়ের সামনে থেকে মেয়েকে পাশের রুমে নিয়ে রেপ করে। সেলভাম যাওয়ার আগে গ্যাসের চাবি খুলে দিয়ে যায়, যার ফলে মা মেয়ে দুজনেই গ্যাস বিস্ফোরণে মারা যায়। আমরা সেলভামকে যেমন দেখলাম বাড়িতে ঠিক তার উল্টো। নিজের বউ আর মেয়ের সামনে সেলভাম নিজেকে তুলে ধরেছে একজন আদর্শ মানুষ হিসেবে। এই সেলভাম তার বউ আর মেয়েকে অনেক ভালোবাসে। এদিকে মহারাজা শুধু টাকা গুনে যাচ্ছে, তার বিশ্বাস পুলিশ তাকে তার লক্ষ্মীকে ফিরিয়ে দেবে। সেই আশাতে সারাদিন থানাতেই পড়ে থাকে। পুলিশ ওদারা সারাদিন যে যা কাজ করতে বলে মহারাজা তাই করে। জ্যোতি বাবাকে ফোন দিয়ে লক্ষ্মীর কথা জিজ্ঞেস করে, কিন্তু মহারাজা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। আর এদিকে পুলিশের কিছু লোক রাস্তায় নেমেছে যে লক্ষ্মীর মতো কোনো ডাস্টবিন খুঁজে পাওয়া যায় কিনা। যদি পায় তো মহারাজাকে 7-5-14 বুঝ দিয়ে 7 লক্ষ টাকা হজম করবে। কিন্তু শহরের কোনো দোকানে তেমন ডাস্টবিন খুঁজে পাচ্ছিল না। এমন সময় এক অফিসারের সাথে দেখা হয় নাল্লা শিবার। নাল্লা শিবা মাঝে মাঝে পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে। সেই সূত্রে চোরে পুলিশের পরিচয়। নাল্লা শিবাকে তখন ডাস্টবিনের কাহিনী বলা হয়। নাল্লা শিবা তখন একটা ওয়ার্কশপে যায় আর ছবি দেখে তেমন একটা ডাস্টবিন বানানোর অর্ডার দিয়ে আসে। এরপর আমরা সেই গ্যারেজের ম্যানেজারকে দেখি। ধানাকে কয়েকদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই মিসিং এর কেস করতে আসছে। সবাই ভাবতে পারো যে সেই দানব লোকটাই হয়তো কিছু করেছে, কিন্তু রহস্য তো অন্য কিছুতে। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দানব যেদিন হুমকি দিয়েছিল সামান্য এক চশমার জন্য, আমাদেরকে সেদিন রাতের কাহিনী দেখানো হয়। আর রাতে দানব একটা বারে বসে লাল পানি খাচ্ছিল। তখন সেখানে মহারাজা আসে আর দানবকে বলে, বাইরে যে গাড়ি রাখা ওইটা আপনার কিনা। এ কথা সে কথা মহারাজা জানতে পারে যে গাড়ি দানবের হলেও গাড়ি গতকাল রাতে তার কাছে ছিল না। মহারাজা তখন সেখান থেকে চলে যায়। এ থেকে আমরা বুঝতে পারি গাড়ি যার তাকে না, গাড়ি গত রাতে যার কাছে ছিল মহারাজার তো তাকে দরকার। এরপর একটু পর ওইবারে ধানা চলে আসে। দানবের সামনে দানবের চশমা ভেঙে ফেলে আর দানবকে উড়াধুরা মারতে থাকে। দূর থেকে দাঁড়িয়ে মহারাজা সবকিছু দেখছিল। দানবকে মেরে ধানা বার থেকে চলে যায়। মহারাজাও তখন ধানার পেছন লাগে। পেছন পেছন মহারাজা একটা পুরনো মিলে চলে আসে। ভেতরে আসতে ধানার লোকজন মহারাজাকে যে যেমন পারে মারতে থাকে। ধানা তখন বলে, তোকে তোর বাড়িতেই মারা উচিত ছিল, দয়া দেখিয়ে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তবে এখানে নাপিতের খুঁটা অনেক কাজে লেগেছে। পকেট থেকে মহারাজার খুর বের করে একের পর এক সবাইকে খতম করে ফেলে। এরপর ধানার সাথে কিছুক্ষণ ফাইটিং হয়। এক পর্যায়ে একটা কাস্তে দিয়ে মহারাজা ধানার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলে আর বলে, তোর বন্ধু পুলিশ স্টেশন যাক, ওকেও মেরে ফেলবো। এরপর বর্তমানের দৃশ্য দেখানো হয়। তবে এই লোকটা ধানার বন্ধু না। তবুও মহারাজা লোকটার পিঠে হাত বোলায়। পিঠে কান আছে কিনা তা বোঝার জন্য চেষ্টা করে। যদি থাকে তো বুঝতেই পারছো, ঘাড় থেকে মাথা আলাদা। তবে মহারাজা এমন কেন করছে তা একটু পরেই আমরা জানতে পারবো। এখন আমরা সেলভামকে দেখতে পাই। মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়েকে ডায়মন্ডের চেন কিনে দিচ্ছে। সামান্য এক ইলেকট্রিক পার্টসের দোকান, অথচ মেয়ের জন্য রেড ডায়মন্ড অর্ডার করলো। বেবি তো অনেক চিন্তায় পড়লো। সেলভাম তখন বলে, আমি আমার মেয়ের জন্য সব করতে পারবো, ও যেভাবে চাইবে সেভাবেই বড় হবে। মেয়ের জন্মদিনের দিন সেলভাম জুয়েলারি দোকান থেকে সেই চেনটা নিয়ে ফিরছিল। তখন তার বউ কল করে আর কিছু জিনিস আনতে বলে, সাথে চুলটাও কেটে আসতে বলে। সেলভাম তখন দাড়ি কাটতে মহারাজার দোকানে যায়। আর এই সময়টা ছিল অনেক বছর আগের। মুভির প্রথম দৃশ্য আর এখনকার দৃশ্য একই দিনের। দাড়ি কাটতে কাটতে মেশিনের ব্যাটারি শেষ হয়। মহারাজা তখন ব্যাটারি আনতে বাইরে যায়। তখন সাবরি সেলভামকে কল দেয় আর বলে, তারা এতদিন যা কিছু করেছে সবকিছু পেপারে ছাপা হয়েছে, কিন্তু কে করেছে পুলিশ তা জানতে পারেনি। সেলভাম সাবরিকে
ভয় পেতে মানা করে আর বিকেলে জন্মদিনের অনুষ্ঠানে আসতে বলে। পেছনে ঘুরতে সেলভাম মহারাজাকে দেখতে পায় আর ভয় পেয়ে যায়, হয়তো মহারাজা সবকিছু শুনে ফেলেছে। মনের মধ্যে ভয় আর সংকোচ নিয়ে সেলভাম দাড়ি কেটে বাড়ি যায়। বিকেলে সেলভাম তার মেয়ের জন্য কেনা চেন খুঁজে পাচ্ছিল না, আর এদিকে আমরা দেখতে পাই চেনের বাক্সটা মহারাজার দোকানে। সেলভাম হয়তো মনের ভুলে রেখে গেছে, তাই মহারাজা সেলভামের বাড়িতে আসে চেনটা ফিরিয়ে দিতে। আর তখন সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে। সেলভাম তখন বুঝতে পারে যে মহারাজাই পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে সেলভামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। তখন সেলভামের বউ পুলিশকে বাধা দেয়। পুলিশ তখন সেলভামের কুকর্মের কথা সব বলে দেয়। সাবরি তখন তার বন্দুক দিয়ে পুলিশকে গুলি করে। পুলিশ তখন সাবরিকে সেখানে গুলি করে মেরে ফেলে আর সেলভামকে অ্যারেস্ট করে চলে যায়। এরপর আমরা দেখি লাক্সমির মতোই হুবহু আরো একটা ডাস্টবিন বানানো হয়। ইন্সপেক্টর দেখে তো মহা খুশি। নাল্লা শিবা তখন নতুন ডাস্টবিনকে ঠিক পুরনো ডাস্টবিনের মতোই বানিয়ে ফেলে। বাকি এবার একজন চোরের। তবে সমস্যা হলো ডাস্টবিনের কথা শুনে কেউ রাজি হয় না। সামান্য এক ডাস্টবিনের জন্য কেউ জেল খাটতে প্রস্তুত নয়। তখন চোরের অ্যাক্টিং করতে নাল্লা শিবা নিজেই রাজি হয়। ইন্সপেক্টর তখন থানায় ফোন দিয়ে বলে মহারাজাকে আরো একবার তার সাথে ঘটে যাওয়ার কাহিনী শোনাতে। মহারাজা আবারও তার কাহিনীটা শোনায়। তবে এবার মহারাজার নয়, মহারাজার মেয়ের কাহিনী শোনানো হয়। যে রাতে চুরি হয়েছিল ওই রাতে মহারাজার দোকান থেকে বাড়ি ফেরার আগে তার মেয়ে জ্যোতি ক্যাম্প থেকে বাসায় ফিরেছিল। কাঁধের ব্যাগ রেখে জ্যোতি ড্রেস চেঞ্জ করতে তার রুমে যায়। রুমের এক কোনায় তখন আমরা ধানাকে দেখতে পাই। জ্যোতিকে দেখে ধানা একটু বিগড়ে যায় আর আলমারির সাথে বাড়ি খায়। নাল্লা শিবা তখন জ্যোতির মুখ পিছন থেকে চেপে ধরে। তখন ধানা এসে জ্যোতির চোখ বেঁধে দেয়। জ্যোতি নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এক পর্যায়ে সেলভাম এসে জ্যোতির মাথায় বাড়ি মারে, ফলে জ্যোতি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। নাল্লা শিবা তখন বলে মহারাজা বাড়িতে থাকলে এতক্ষণে ওকে মেরে চলে যেতাম, কিন্তু ওর জায়গায় ওর মেয়ে, তার উপরে সুন্দরী। কদিন হলো বউ বাড়িতে নাই। সেলভাম তখন হাত দিয়ে ইশারা করে। বুঝতেই তো পারছো নাল্লা শিবার মতলব কি। ক্যাম্প থেকে আসার আগে জ্যোতি তার বাবাকে তার জন্য একটা লাল শুজ কিনে রাখতে বলেছিল, কিন্তু ওই সেম জুতো দোকানে নেই, তবে গোডাউনে আছে। যদি বেশি আর্জেন্ট হয় তো দোকানদার মহারাজাকে অপেক্ষা করতে বলে। মহারাজা জুতোর জন্য অপেক্ষা করছে আর এদিকে তার মেয়ে অন্যের হাতে রেপ হচ্ছে। এদিকে সেলভাম মহারাজার জন্য অপেক্ষা করছে। নাল্লা শিবা তখন বলে ও তো প্রতিদিন 10টার মধ্যেই বাড়ি ফেরে, আজকে কেন দেরি করছে বুঝতে পারছি না। ধানা তখন ছুরি বের করে আর জ্যোতিকে মেরে ফেলতে চায়। তখন নাল্লা শিবা বলে তবে তার আগে আরো একবার হোক না। কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর সেলভাম বলে পরে দেখবো এসব, এখন চল। ধানা তখন বলে 13 বছরের অপেক্ষা আর তুমি চলে যেতে চাও। সেলভাম জ্যোতিকেও মারতে দেয় না। মহারাজার কথা শুনে নাল্লা শিবা বুঝতে পারে এটা মহারাজার নয়, তার মেয়ের কাহিনী। তাই নাল্লা শিবা সকালে আসার কথা বলে চলে যেতে চায়, কিন্তু ইন্সপেক্টর নাল্লা শিবাকে যেতে দেয় না। পরদিন সকালে নাল্লা শিবাকে মহারাজার বাড়িতে নেওয়া হয় আর ডাস্টবিন মহারাজার কাছে বুঝিয়ে দেওয়া হয়। তারপর নাল্লা শিবা অ্যাক্টিং করে দেখায় যে তারা তিনজন মহারাজার সাথে ওই রাতে কি কি করেছিল। পুলিশ তখন মহারাজাকে বলে তাহলে এখন এর কি করব। মহারাজা তখন বলে মাফ করে ছেড়ে দিন। পুলিশ তখন বলে যার জন্য লাখ টাকা খরচ করলি, মার খালি, তারপরও ছেড়ে দেব। মহারাজা তারপরেও নাল্লা শিবাকে ছেড়ে দিতে বলে। পুলিশ তখন বলে ও যদি তোর মেয়েকে রেপ করে তাও কি তুই ওকে ছেড়ে দিতে বলবি। তারপর আমাদেরকে দেখানো হয় সেই পুরনো মিলে নাল্লা শিবার ফোন পেয়েছে পুলিশ। সেই সূত্র ধরে আস্তে আস্তে তারা পুরো ঘটনাটি জানতে পেরেছে। পুলিশ একটা দা হাতে নিয়ে মহারাজাকে বলে এই নে মার, তুই মারবি নাকি আমি মারবো। পুলিশ মহারাজাকে খুন করার জন্য জোর করে। দুজনকে ভেতরে রেখে পুলিশ বাইরে এসে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। মহারাজা তখন নাল্লা শিবাকে কুপিয়ে হত্যা করে। দুজন তো শেষ, বাকি রইল একজন। তবে পুলিশ তাকেও খুঁজে বের করেছে। মহারাজা তখন তৃতীয় ব্যক্তিকেও মারতে যায়, কিন্তু সেলভামকে দেখে সে অবাক হয়। সেলভাম মহারাজাকে মারতে থাকে আর পুরনো কথা মনে করতে বলে। সেলভাম মহারাজাকে বলে আমাকে জেলে পাঠিয়ে তুই তোর মেয়েকে নিয়ে সুখে থাকবি, তা তো হবে না। মহারাজা তখন উল্টো সেলভামকে মারতে থাকে। মনের যত ক্ষোভ, রাগ, কষ্ট সব একত্র করে মারতে থাকে। তখন সেখানে আসিফা ম্যাম আর জ্যোতি চলে আসে। মহারাজা জ্যোতিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জ্যোতি সেলভামের সাথে কথা বলতে চায়। জ্যোতি তার বাবাকেও বাইরে যেতে বলে। সেলভামের সামনে একটা পোটলা দিয়ে বলে এগুলোই তো চুরি করতে আসছিলে তাই না। আমার এই অবস্থা করে তুই বড় কিছু পাবি এটা ভাবিস না। আমার মতো যদি তোর মেয়ে থাকতো তাহলে তুই বুঝতি আমরা প্রতিদিন তোর মতো কত লোকের থেকে বেঁচে ফিরি। জ্যোতি সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে সেলভামের জীবন ভিক্ষে দিয়ে যায়। সেলভাম সেই পোটলার দিকে তাকাতেই দেখে সেই রেড ডায়মন্ডের চেনটা। আমাদেরকে আবারও অতীতে নেওয়া হয়। যেদিন সেলভামকে পুলিশ অ্যারেস্ট করলো সেদিন আর মহারাজা চেনটা ফেরত দিতে পারেনি। তাই পরে একদিন তার বউ আর মেয়েকে নিয়ে সেলভামের বউয়ের কাছে যায়। মহারাজা চেনটা ফেরত দিতে চায়, কিন্তু সেলভামের বউ নেয় না। পাপের টাকার চেন সে নিবে না। মহারাজাকে বলে কোনো একটা মন্দিরে দান করতে। মহারাজার বউ তখন রাস্তার ওপাশে একটা পুতুলের দোকান দেখে আর মহারাজাকে সেলভামের মেয়ের জন্য একটা পুতুল কিনে আনতে বলে। মহারাজা পুতুল কিনতে যাওয়ার পরেও সেখানে একটা ট্রাক আসার সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। সেলভাম পরে জানতে পেরেছিল যে ওই অ্যাক্সিডেন্টে সবাই মারা গিয়েছে। গল্প আবারও বর্তমানে চলে আসে। সেলভাম জ্যোতির
ঘাড়ে একটা দাগ দেখতে পায় আর আম্মু আম্মু বলে জ্যোতিকে ডাকতে থাকে। জ্যোতি আসলে মহারাজের মেয়ে নয়, ওই অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়নি, সেলভামের মেয়ে বেঁচে গিয়েছিল। আর কিভাবে তা তো আমরা ইতিমধ্যেই জানি। ছোটবেলায় জ্যোতি তার ঘাড়ে আঘাত পেয়েছিল, সেই দাগ এখনো আছে। সেলভাম উঠে দাঁড়াতে পারছে না, তবুও তার বৃথা চেষ্টা। মহারাজা এগিয়ে আসলে মহারাজাকে বলে, এটা আমার মেয়ে। মেয়েকে চিৎকার করে ডাকতে থাকে আর মাপ চাইতে থাকে। মহারাজাকে বলে তার মেয়েকে ডাকতে। মহারাজা তখন সেলভামকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, ওটা আমার মেয়ে। সেলভাম আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকে, কিন্তু তার মেয়ে ততক্ষণে চলে গেছে। সেলভামের তখন তার মেয়ের সাথে কাটানোর সময়ের কথা মনে পড়ে, আর এখানেই কাঁদতে কাঁদতে সেলভাম বিল্ডিং থেকে পড়ে যায় আর শেষ হয় সিনেমা। বাবারা তো তার সন্তানকে ভালোবাসবেই, তাই বলে তা অন্যের ক্ষতি করে না। আর এমন বাবা হওয়ার দরকার নেই যে বাবা তার নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দেবে রেপ করার জন্য, তা সে না জেনেই বা হোক না কেন। মুভির শেষটা এখানেই, মন্তব্য এখন তোমার হাতে।